বসে আছি নবমীর সন্ধ্যায়, যেহেতু সেহেতু এটা তো একটা ঠিক যে পুজোর 4টে দিন হলেও 4টে দিন কিন্তু আলাদা আলাদা মাহাত্ম্য রাখে। দেখবে ষষ্ঠীটা একরকম, সপ্তমীটা একরকম, অষ্টমীটা একরকম, নবমীটা আর এক রকম। মানে একদিকে বিষাদ, অর্থাৎ কালকে উমা চলে যাচ্ছেন, কিন্তু আমরা ওই যে এই গানটা দিয়েই কিন্তু বিসর্জনের কোথাও এই যে কোমর দোলানোর ব্যাপারটা কিন্তু আমরা যেন আজকে মহড়া দিয়ে নিলাম। একদম, আমরা শেষ মুহূর্তের আনন্দটা একেবারে চেটেপুটে নিতে চাই, আর সে কারণেই কিন্তু আজকে নবমীর সন্ধ্যায় এই ধরনের জমাটি একটা আড্ডা, এবং আড্ডা কিন্তু জমে গেল। অমিতা, তোমার গানটা আড্ডা সত্যি জমিয়ে দিয়েছো তুমি। সলিল চৌধুরী, এইটাই সলিল চৌধুরীর ম্যাজিক, যে আমরা যখনই গাই তখনই মনে হয় যেন একটা উৎসব ধরা দিচ্ছে। একদম, এবং একটা আনন্দ, উৎসবের মধ্যে আনন্দ, একটা উচ্ছলতা, একটা আনন্দ। এবং এই আনন্দ যাদের সাহচর্যে দ্বিগুণ করতে পারলাম, মানে অমিতা পারলেন, তাদের সাথে পরিচয় না করিয়ে দিলেই তো একেবারে নয়। তবলায় রয়েছে শ্রীহিলাল সাহা এবং উদয়ন চক্রবর্তী, তিনি রয়েছেন সিনথেসাইজারে। দাদা, তোমাদের কথা আর কি বলবো, অনবদ্য বাজচ্ছ, ভীষণ সুন্দর, মানে গানকে একেবারে চার চাঁদ লাগিয়ে দিচ্ছ। একদম, তবলা তো কথা বলছে, সিনথেসাইজারও কথা বলছে, গায়ক গাইছে তেমন, মানে সব মিলিয়ে ওঙ্কারের মহানবমীর সন্ধ্যা একেবারে জমজমাট। দাদা, এবার আমরা কি শুনবো? এবারে আমি একটুখানি এবার এই অপুর কাছ থেকে আবারও সেই একটু গ্রামের কথা, ছোটবেলায় গ্রামের পুজো। এটা ঠিক যে যেরকম পুজো সংখ্যা বেরোতো আর কি আমাদের ছোটবেলা থেকে এখনো বেরোয়, সেরকম বেরোতো কিন্তু শারদর্ঘ্য, যে গানের পুজো গান বেরোতো আর কি, এবং সেই গানগুলো তার সিডি, তার ক্যাসেট এগুলো পাওয়া যেত। এখন আর সেই বিষয়টা আর নেই, সেটা উঠে গেছে। ক্যাসেটের দোকানও দাদা সেভাবে দেখা যায় না। আগে না ক্যাসেটের দোকান উপলক্ষে যে যেরকম গল্প বেরোতো, যে আমরা যখন ওই যে ক্যাসেট প্লেয়ার ছিল না, ক্যাসেট কিনতাম, মানে টেপ রেকর্ডার, হ্যাঁ, আমরা নিউজও করেছি এটা নিয়ে, যে ধর্মতলায় সিম্ফনি এই দোকানটা ছিল বিখ্যাত দোকান, যেখান থেকে আমরা ওই ক্যাসেটগুলো কিনতে যেতাম, সারি সারি ক্যাসেট। সেই দিনটা কিন্তু সেখান থেকে সেই দোকান কিন্তু আজকে হয়ে গেছে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি হয় সেখানে, মানে কোথা থেকে কোথায়। হ্যাঁ, অবশ্যই মিউজিক ওয়ার্ল্ডটাই তো উঠে গেল, এত বড় একটা মিউজিক ওয়ার্ল্ড ছিল। তো আসলে এই বইয়ের সঙ্গে গানেরও একটা সম্পর্ক আছে, না হলে পুজো উপলক্ষে যেরকম পুজো সংখ্যাগুলো বেরোতো তার ভেতরে গল্প সেরকম কিন্তু গানও একটা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। পুজোর গান তো ভীষণভাবে, এবং বাংলার যে বেসিক রেকর্ডগুলো, তাই নয় যে ওই যে ক্যাসেটগুলো বেরোতো বা পুজোর যে গানগুলো বেরোতো, সেরকম কিন্তু ওই বই শারদর্ঘ্য বলে বইও বেরোতো, যার মধ্যে ওই গানের কথাগুলো থাকতো, কে গেয়েছেন তার পরিচিতি দেওয়া থাকতো, সুরকার, শিল্পী সবার নাম। এবং তুমি যেটা বললে সেটার সাথে আমি সম্পূর্ণ একমত। আমাদের ছোট বয়সেও পুজোর গান আমরা অপেক্ষা করে থাকতাম যে কবে পুজোর গান, ঠিক পূজা বার্ষিকীর মতোই পুজোর সংখ্যা, বইয়ের গন্ধ এবং গানের গন্ধ কোথাও গেলে মিলে যেত, এবং ওই গানগুলো কিন্তু প্যান্ডেলে বাজানোও হতো। হ্যাঁ, মানে সেখান থেকেই শিল্পীরা জনপ্রিয় হয়ে উঠতেন। হ্যাঁ, তবে এটাও ঠিক, আমাদের প্রযুক্তির সঙ্গে সঙ্গে আমরা যেরকম এগিয়ে চলেছি, গান কিন্তু বন্ধ হয়নি। আমাদের এখানে দুজন শিল্পী রয়েছে, তাদের কিন্তু এবারে পুজোর গান বেরিয়েছে। জেনিবা, এবার কি তোমার পুজোর গানটা শুনবো? প্রখ্যাত শিল্পী জাভেদ আলীর সঙ্গে এবার ওর একটা পুজোর অ্যালবাম, দুটো গজল আমার বেরিয়েছে। এমনি বম্বে থেকে আমার 9টা গজল অ্যালবাম অলরেডি রিলিজ হয়ে গেছিলো, এবং তার মধ্যে এহসাস প্যার কা আমার হিট গজল অ্যালবাম, যেটা সুস্মিতা সেনের হাত দিয়ে লঞ্চ করানো হয়েছিল, এবং জিমা গ্লোবাল মিউজিক্যাল অ্যাওয়ার্ডে নমিনেটেড হয়েছে আমার গজল। কংগ্রাচুলেশন। এবং জুরিতে তখন জগজিৎজি বেঁচে ছিলেন, জগজিৎ সিংজি আর গুলজারজি, উনি দুজন আমাকে সিলেক্ট করেন নমিনেশনের জন্য। এবং 362টা অ্যালবামের মধ্যে 6টা অ্যালবাম নমিনেটেড হয়, তার মধ্যে আমার গজল অ্যালবাম ছিল। আর এই মাসে দশেরার জন্য 2টো গজল আমার রিলিজ হয়, জাভেদ আলীর সাথে একটা ডুয়েট এবং রূপকুমার রাঠোরের সাথে ডুয়েট। আরও আমার 7টা গজল আসছে, আমার সোলো আসছে মুনতাজার। তো আমি জাভেদের সাথে যে এটা একটুখানি শোনাচ্ছি। मिली निगाहें जो तुमसे तो मेरे दिल ने कहा, मिली निगाहें जो तुमसे तो मेरे दिल ने कहा,
तो मेरे दिल ने कहा। সাধারণ এবার করবো না, আমাদের কাছে আমি যাবো। আরেকটু হ্যাঁ। শুনতে চাইছিলাম হ্যাঁ? কিন্তু না, এটা- হ্যাঁ, তাহলে না, একটুখানি শোনা আছে। चेहरे पे तेरे आंसू दिल तक जहाँ गया तू, इस दिल के आईने में चेहरा तेरा छुपाऊं। तुम ही हो दर्द मेरे दिल का और तुम ही हो दवा। तुम ही हो दर्द मेरे दिल का और तुम ही हो दवा। तुम ही वो ख्वाब हो बरसों से है जिसे देखा, मिली निगाह जो तुमसे तो मेरे दिल ने कहा, मेरे दिल ने कहा, मेरे दिल ने कहा। অপূর্ব অপূর্ব, ধন্যবাদ। আমার অনুরোধটা তুমি রাখলে। আসলে Thank you. ওইটুকু শুনে না মনটা ভরছিল ভরছিল না, না। মনে হচ্ছিল অনেকটা শুনি। যদিও হ্যাঁ, পুরোটা দর্শকদের আমরা শোনাবো না, কারণ পুরোটা শুনতে গেলে কিন্তু জেনিভার এই গানটাকে আপনাদের যেখানে লঞ্চ করা হচ্ছে সেক্ষেত্রে একেবারে প্রপার জায়গা থেকে শুনতে হ্যাঁ, হবে এবং অলরেডি শেয়ার রিলিজ করতে হবে হয়ে গেছে প্রচুর। অডিও, তো ইউটিউবে পাওয়া ইউটিউবে যাচ্ছে। রিলিজ হয়ে গেছে একদম। অডিওটা, আর ব্যাস। ভিডিও কিছুদিন পর আসবে। ব্যাস শুনে নিন এবং প্রচুর প্রচুর শেয়ারও করে দিন। দারুণ সুন্দর একটি গজল শুনলাম। এবার দাদা আমরা একটুখানি ওই ছোটবেলার গল্পে যাব, তাহলে একটু শুনে নিই। আচ্ছা, জেনিভার কাছে যে গজলটা শুনলাম এত সুন্দর, জেনিভাকেই জিজ্ঞাসা করি, জেনিভার কাছে পুজোটা কীরকম? মানে পুজো মানে জেনিভার কি প্রথম মনে পড়ে? আরে বাবা, আমার তো পুজো তো ছোটোবেলার থেকে, আমার 13 জন বান্ধবী ছিল এবং তাদের তো এখন কোথায় কোথায় চলে গেছে জানি না তারা। তো গানের জগতে আসার পর সবার থেকে দূরে হয়ে গেছি, কিন্তু এই 13 জন বান্ধবী নিয়ে আমি মানে আমাদের জল্পনা কল্পনা হতো কীরম সাজবো, কীরম কি, বাড়ির থেকে কার থেকে কত টাকা নেবো। তখন তো 10 টাকা 20 টাকা সব নিয়ে জমাতাম, একদম যে কি করে ওই দিনকে এগরোল খাবো, মোগলাই খাবো, নাকি আইসক্রিম খাবো, ফুচকা খাবো এই। এবং সবাই মিলে সেজেগুজে বেরোনো, আমরা প্রত্যেক মণ্ডপে মণ্ডপে গিয়ে ঠাকুরকে প্রণাম করা এবং রাস্তায় ফুচকা খাওয়া এত। এবং নতুন জুতো আমার মনে আছে, এখন তো ভালো জুতো বেশি হাঁটতে হয় না, তখন এত হাঁটতাম। নতুন জুতো পরে তখন এত লাগতো, পায়ের যন্ত্রণা, ওরে বাপরে। তারপরেও মনের বল সাংঘাতিক, একদম। বন্ধু মানে বান্ধবীদের সাথে হেঁটেই যাচ্ছি, খেয়েই যাচ্ছি, এরকম অবস্থা। আর একটা বলো, ওই যে পুজো আসার আগে এই যে জামা কাপড় কেনার একটা হিড়িক, জামা কাপড় কিনতে যাব, এখন কোথাও গিয়ে অনলাইন শপিং হয়ে ওই আনন্দটা বোধহয় একটু মাটি ওইটা হয়েছে। এখন নেই। আগে যেরকম ছিল নিউ মার্কেটে যাওয়া, মায়ের সাথে, মায়ের হাত ধরে নিউ মার্কেট থেকে ছিট কেনা। তখন এত রোগা ছিলাম, কারণ মালা বদলে সবাই আমাকে হিরোইনে দেখেছে, আর এত রোগা যে আমাকে প্যাডিং করতে হয়েছিল, মানে এত রোগা ছিলাম। তো সেই জন্য তখন থেকে আমার মানে ড্রেস তৈরি করানো হতো, রেডিমেড ড্রেস তৈরি করে সেলাই করতে, এরকম অবস্থা। আর তখন ওই তৈরি করতে দেওয়া পুজোর 4টে দিনে 4টে ড্রেস পরবো, আমার 4টে হতেই হবে, 4টে থেকে 3টে হলে হবে না। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী করতেই হবে। একদম। তো 4টে আমাকে না দিলে আমি মানে কেঁদে কেটে হয়ে যেতাম। 3টে হয়েছে, তাহলে আর একদিন কি পরবো আমি। ঠিক। আর এই ক্ষেত্রে জামা একটু কাপড় সেই- যখন বলছে তাহলে তো খাওয়া দাওয়াটা ওরে বাবা, খাওয়া দাওয়া বলতে বাড়ির খাবার খুব একটা ভালো লাগতো না, ভাত খেতে আমি বেশি ভালোবাসতাম না। বাইরে এগরোল, ফুচকাতে তো পাগল ছিলাম, খেয়েই যেতাম। এখন 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 ফুচকা তো মানে হোম ডেলিভারি জোম্যাটো থেকে আনিয়ে নিচ্ছি, ওইখান হ্যাঁ, থেকে এখন আনিয়ে তো সেখান থেকে সেলিব্রিটি হয়ে গেছি। হ্যাঁ, না এটা ওটাই জিজ্ঞাসা করছিলাম হ্যাঁ। জেনিভা। আগের মতো সে আনন্দটা নেই। এখন কি হয় যে পুজোতে শো থাকে, শোতে তবে সারাদিন কি হয় যে বাড়ির লোকের সাথে একটু বেরোনো, বা যেদিন হয়তো শো নেই সেদিন মা আমি আমরা বাড়ির সবাই একটু বেরোলাম,
বেরিয়ে গাড়ির মধ্যেই লাইটিং দেখা, মণ্ডপ দেখা, তারপর কোনো ভালো হোটেল রেস্টুরেন্টে গিয়ে ডিনার করা, এছাড়া আর কোনো উপায় নেই। এটাই একটা আমার খুব মানে এই বিষয়টা নিয়েই তোমার কাছে প্রশ্নটা আমি রাখছিলাম যে এখন কেন বলছিলাম এখন। দেখো একটা সময় ওই যে বন্ধুদের সাথে বেরিয়েছো, দাঁড়িয়ে ফুচকা খেয়েছো, তার টেস্ট একটা আলাদা পেয়েছো। এখন যেটা এই যে তুমি বলছো যে ঠাকুর দেখাটাও সেই গাড়ির ভেতর থেকে হয়তো খানিক দেখে চলে যেতে হয়। একদিকে যেমন প্রাপ্তি, সেলিব্রিটি একটা সত্যি কথা তারকা এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি, সেটা একটা মানুষের যেমন তোমাকে দেখে ভালো লাগা থাকে এবং অনেকের স্বপ্ন থাকে এই জীবনটাকে পাওয়ার, কিন্তু জীবনটা পাওয়ার পরে তোমার এই যে ব্যাপারটা যে চাইলেও তুমি দাঁড়িয়ে সবাইকার মধ্যে ফুচকা খেতে পারছো না বা হেঁটে ঠাকুর দেখতে পারছো না, ইচ্ছাগুলো যে কোথাও গিয়ে একটু কি কোথাও গিয়ে মনে হয় ছোটবেলাটা। আমি যে কমপ্লেক্সে থাকি একটা খুব ভালো, খুব রেপুটেড কমপ্লেক্স, এবং সেখানে মারোয়ারি বেশি এবং তারা দুর্গাপুজো করে এবং ওরা নিজেদের কমপ্লেক্সেই কি করে প্রতি রবিবার ফুচকাওয়ালা আর চাট এইসবের না আলাদা একদম শুধু কমপ্লেক্সে এক্সক্লুসিভ কমপ্লেক্সের লোকেদের জন্য একদম ব্রিসলারি জল টল মানে খুব Counter, পরিষ্কার হ্যাঁ। পরিচ্ছন্নভাবে ওরা প্রতি রবিবার ওদের সব মানে রেন্ট করা আছে, আচ্ছা। আসে। আর আমি বাইরে একটু ওয়াকিং করি, সবাই ওয়াক করে বাইরে, তো বেরোচ্ছে একদম। চতুর্দিকে সিসি ক্যামেরা, সুতরাং কোনো প্রবলেম নেই। তা মাঝে মাঝে কি হয়, আমি রবিবার করে নিচে চলে যাই, ফুচকার লোভে। নিচে গিয়ে ফুচকা খেয়ে আসি। বাহ, তার মানে হ্যাঁ মানে ওই যে বলে না সেই সুযোগ বার করে নিতে হবে, সুযোগ সেই ছাড়া রকম চলবে সুযোগ না। ছাড়া চলবে না। আর মেয়েদের ফুচকা হচ্ছে সবার ফার্স্ট প্রায়োরিটি সব দিক একদম, দিয়ে। একদম। আচ্ছা, ছেলেদের খাওয়া দাওয়া নিয়ে একটু অপুদার কাছে যাবো। অপুদা, ছেলেদের ব্যাপারে মেয়েরা তো এক কথায় ফুচকা বলে দেয়, কিন্তু আমি একটু দর্শকদের কাছেও বলবো, এটা মনে হয় আমার সাথে সবাই একমত হবে, এখন কিন্তু ফুচকার দোকানে মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা বেশি দেখা যায়। ইন্সপায়ার রীতিমতো। হয়েছে আসলে তোমাদেরকে দেখে। আমি ফুচকা খেতাম না, কিন্তু ওই যে তুমি বললে, হ্যাঁ ইন্সপায়ার হয়ে গেছে আর কি। হ্যাঁ, ওরা খাচ্ছে ওই আমরাও জন্য। খাই তাহলে। আচ্ছা, ছেলেরাও ভালোবাসে। আগে কিন্তু সংখ্যাটা কম ছিল, এখন খুব বেড়েছে। এখন ওই জন্য হ্যাঁ, আমার- ছেলেরা তো 40টা 50টা খেয়ে নেয়। আমার সাথে হ্যাঁ। আমি প্রায় দেখেছি, আমাদের মারোয়ারিদের দেখেছি, তারা বাড়িতে মানে ব্যাক করে নিয়ে যাচ্ছে, প্লাস দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছে, তাদের কোনো সেটাই, টাইম এবং- নেই। এবং ঝাল খেতেও রীতিমতো। একদিন ফুচকা খেতে গেছি, এখানে একটা হাসির কথা বলি, একদিন ফুচকা খেতে গেছি, তো জেনারেলি জিজ্ঞাসা করে নেয় কীরকম কি বানাবে আলু, তো যাই হোক বলিনি, এবার হঠাৎ করে দিয়েছে, দেখি বিভৎস ঝাল, মানে খেয়ে চোখ ঠেলে বেরিয়ে আছে। কী ব্যাপার বললো, ওই যে একটা গ্রুপ এসেছিল ছেলেদের, তারা বলেছে বেশি ঝাল দিয়ে মাখো। মানে এই যে ব্যাপারটা, কোথাও মেয়েদের থেকে এই জিনিসটা কিন্তু এখন ছেলেদের কাছে খুব হ্যাঁ, popular পূজার হয়েছে। মণ্ডপের কাছে কিন্তু বিশেষ করে ঘুগনি ফুচকা এগুলোই বসতো এবং এখনো তাই বসে। ওগুলো অপুদা সত্যি কি খুব বলছে? ভালো লাগছে। অপুদার হ্যাঁ, অপুদার আসলে অভিজ্ঞতা? আমার তো পুরোটাই গ্রামে কেটেছে। আমি কলকাতায় একদিনও আমি কোথাও বেরোই না, মানে যাইও নি কোথাও। তার ফলে আর আমাদের যেহেতু গ্রামের বাড়িতে একান্নবর্তী পরিবার, প্রায় 60-65 জন একসঙ্গে থাকতাম সেই সময়, এখন নয়। তো তখন একবেলা রান্না হতো আর একবেলা আমরা সবাই বাইরে, কে কোথায় কি খাচ্ছি না খাচ্ছি কেউ জানতো না। আর আমাদের ওই ছোটোবেলায় যে খাবারের যে বিষয়গুলো ছিল আর কি, বিশেষ করে মানে আমাদের ওই পুজোকে ঘিরে, এটা হচ্ছে আমাদের একটা ক্লাব, এবং আমাদের যে গ্রামটা মানে রামনগর থানার আন্ডারে, ওইটা হচ্ছে প্রথম বারোয়ারি পুজো আর কি, মানে এটা দীঘার কাছে। হ্যাঁ, তো তার ফলে ওই সন্ধেবেলা হলে বেরিয়ে চলে যেতাম। এবার আমাদের ভাই বোন প্লাস আরও গ্রামের বন্ধুবান্ধব সব মিলে প্রায় 14-15 জন ছিলাম আর কি আমরা। দুটো ভ্যান রিক্সা, তখন ওই প্যাটেল করে যে ভ্যানগুলো, সেইগুলোতে আমরা দুটো ভ্যান ভাড়া করতাম, করে আমরা পুজো দেখতে বেরোতাম। এখনো কিন্তু আছে। আর এখনো ভ্যানে আছে চড়ার- ভ্যানের, ভ্যানে চড়ার মজাটা কিন্তু অবশ্যই, আলাদা। অবশ্যই। কিন্তু এখন তো ওই ভ্যানগুলো এখন ওই মোটর লাগিয়ে দিয়ে মোটর এখন লাগিয়েছে, এই লাগিয়ে ভ্যানও। চলে। তার ফলে চলতি ওই কথায় বলে আনন্দটা ভ্যানও, হ্যাঁ। মানে ভ্যানে চড়ে যে আনন্দ, সেই আনন্দটা এখন আর ওই মোটর লাগানোতে হ্যাঁ, নেই ওই আর কি। যখন প্যাটেলটা মারবে আর অত 6 জন 7 জন বসে আর আর ক্যাচ ক্যাচ করে যে আওয়াজটা, একসঙ্গে যে দুটো ভ্যানে প্রায় 8-16 জন মিলে যাচ্ছি, হ্যাঁ, এই যে একটা বিরাট গ্রুপ, এবং দুটো পরপর যাচ্ছি আর কি। কখনো কখনো ওই ভ্যানে যারা বসে আছেন তাদের কথা বসে বলছে, আছে, তার সঙ্গে conversation, আমাদের এই ভ্যানের আন্তাক্ষরী চলছে, হ্যাঁ, হ্যাঁ। একের পর এক। আর যে গ্রামের ভেতর দিয়ে যখন যাই, আর একটা পুজো দেখতে যাচ্ছি, আর একটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, তো আমাদের ওই চিৎকারে আশেপাশের লোকজনও ঘুম থেকে উঠে পড়তো আর কি।
কেননা তখন তো সবাই ঘুমিয়েও পড়েছে অনেক বাড়িতে গ্রামের ভেতরে। তো এরকম আর খাবারের যে বিষয়গুলো ছিল তখন না আমাদের ওখানে যেরকম পাওয়া যেত কি খুব গ্রাম্য খাবার আর কি, আলুর দম, হ্যাঁ, তারপরে হচ্ছে মাংসের ছাঁট দিয়ে ঘুগনি তৈরি, কিমা দিয়ে, হ্যাঁ, তার ঘুগনি তৈরি, এই রকম জিনিস। আর আইসক্রিম থাকতো হচ্ছে ওই বরফ আইসক্রিম, লাল আইসক্রিম, একবার মুখ দিয়ে টানলেই জিভ সব লাল হয়ে যেত। হ্যাঁ, আর সে ওই এতে সাইকেলের পেছনে বসিয়ে ওই বক্সে করে নিয়ে আসতো, আর হাতে একটা ডুগডুগি থাকতো, ওই ডুগডুগি বাজালে বুঝে যেতাম যে এবারে আইসক্রিম আসছে আর কি। এটাই। আর ছিল হচ্ছে ছোট ছোট হাওয়াই, হ্যাঁ, গ্রামের দিকে এই সোনপাপড়ি এইরকম জিনিসগুলো বিক্রি হতো অনেক পরে। এখন সেই জায়গাগুলো নিয়ে নিয়েছে। আর একটা জিনিস পাওয়া যেত না, ওই যে সেই আমরা ছোটবেলাটায় পেয়েছি, নামটা না বোম্বে মিঠাই বা এরকম কিছু, সেই হাতে ঘড়ি বানিয়ে দিত, মিষ্টি, সেটা আমি লাল দিকে পাইনি, সাদা দিয়ে, আমি সাদা লাল কলকাতায় পেয়েছি। আমি যখন শিয়ালদায় থাকতাম আর কি, সেখানে আসতো ওটা, ওই কাঁধে করে একটা লম্বা বাঁশ থাকতো, বাঁশের গায়ে ওইগুলোকে জড়ানো থাকতো, সেগুলো দিয়ে কখনো হাতে ঘড়ি বানিয়ে দিত, কখনো এ করতো। কিন্তু আসলে আমার হচ্ছে যে পঞ্চমী যেই এসে গেল আর কলকাতায় মন থাকতো না। আমার বেড়ে ওঠা, আমার বন্ধুবান্ধব, আমার স্কুল সবটাই কলকাতায়, কিন্তু ওই পঞ্চমীর যেই ঢাকটা বেজে যেত তখন মনে হতো যে পরের দিন বাসে করে আমাকে এবার বাড়ি চলে যেতে হবে। এটা আসলে ওই বাবা মার সঙ্গে যেতে যেতে আমার ওইটা ওই রক্তে মিশে যাওয়া বলে না, ওই রকম একটা বিষয় তৈরি হয়ে গিয়েছিল যে ষষ্ঠীর দিন আমাকে বাড়ি চলে যেতে হবে। তো এবং সেখানে আমার বন্ধুবান্ধব, ওখানকার বন্ধুবান্ধব যাদের সঙ্গে আমার সারা বছর হয়তো দেখাও হতো না, কিন্তু এই পুজো কদিন টানা ওদের সঙ্গেই আড্ডা দেওয়া, ভাই বোনেদের সঙ্গে, জ্যাঠতুতো ভাই, খুড়তুতো ভাই, সবার সঙ্গে আড্ডা দেওয়া, ওই একসঙ্গে বেরিয়ে যাওয়া, এটা আর ছিল হচ্ছে আমাদের যে ওই যখন বেরোতাম তার আগে বাড়ির গুরুজনেরা আমাদের হাতে যাত্রা পয়সা দিত। হ্যাঁ, ঠাকুমা হয়তো 2 টাকা দিত, হ্যাঁ, জেঠিমা হয়তো 5 টাকা দিত, এইরকম জোগাড় হতো। এইগুলো নিয়েই আমাদের মেলা দেখা। হ্যাঁ, অপুদার এই যে কথাটা অপুদা বলছিলেন, মুখে যে হাসিটা ছিল, সত্যি অপুদা এটা আমিও একদম মানে হয়তো ওঙ্কারে যারা দর্শক রয়েছে শহরে তারাও হয়তো ভাববেন যে এরকম বলছে কর্মসূত্রে তো সেই কলকাতাতেই আসতে হচ্ছে, কিন্তু তা হলেও মানে আমারও এটা বলতে দ্বিধা নেই। সেই ছোটবেলাকার আসলে আমাদের কর্মসূত্রটা কলকাতায়, কিন্তু আমরা যখনই এই যে গ্রামে যাই আর কি, তখন কেউ জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছিস, তখন মুখ দিয়ে বেরিয়ে যায় যে বাড়ি যাচ্ছি। একদম এই আবেগটাই বলছি। আমি নিজেও মফস্বলের মেয়ে, যেহেতু চুচুড়ার মেয়ে, তো কলকাতায় আসাটা কর্মসূত্রে, কিন্তু বলতে দ্বিধা নেই আমি এক বছরই শুধু কলকাতার দুর্গাপুজো দেখেছি, এই এত বড় হয়েছি যে, কারণ আমার কোনোদিন মনে হয়নি আলাদা করে যে কলকাতার দুর্গাপুজোকে এনজয় করতে হবে, সত্যি কোথাও মনে হয়নি। কারণ আমাদের ওখানে যে কাছাকাছি মণ্ডপ, এক তো সত্যি কথা বলতে এখানে এটা শুনলেই গায়ে জ্বর আসে যে এই মণ্ডপ থেকে ওই মণ্ডপের দূরত্ব কতখানি কলকাতার দিকে, কিন্তু সেটা আমাদের ওখানে নেই। তার মধ্যে ওই প্রাণবন্ত ব্যাপারটা, কোথাও কি শো অফটা অনেক কম, যার কারণে আপন যে একটা আন্তরিক ব্যাপারটা অনেক বেশি, মানে নিজের এলাকা বলে না, ওই রকম একটা ব্যাপার থাকে আর কি, যে যখন মানে আমার এলাকায় আমি শের আর কি, এরকম একটা ব্যাপার। একদম একদম।